দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা নতুন বছরের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। এর আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। আমরা দেখতে পাচ্ছি যে বছরের শুরুটা মোটামুটি অর্থনৈতিক সূচকগুলোর কিছু ভালো খবর দিয়ে শুরু হয়েছে। আমাদের রেমিটেন্স ইনফ্লো, আমাদের রফতানি আয় সবগুলোই আগের বছরের চেয়ে বেশ খানিকটা উপরে, কিন্তু দীর্ঘদিন ধরে যেটা চ্যালেঞ্জের মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এবছরের নির্বাচন আয়োজনের বছর, সুতরাং স্বাভাবিকভাবেই বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যায়। এগুলোর মধ্যে আসলে অন্তর্বর্তী সরকার কিভাবে এই বছরটাকে মোকাবেলা করবে বা সাধারণ মানুষের ভালো থাকার ক্ষেত্র তৈরি করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডক্টর হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার, অনেক ধন্যবাদ আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। স্যার, আপনি সবসময় এই নির্মোহ বিশ্লেষণগুলো করে থাকেন যে আমাদের যে চ্যালেঞ্জগুলো এবং যে সম্ভাবনাগুলো, সেই অবস্থানে দাঁড়িয়ে 25 আমাদের জন্য কতটুকু ভালো হতে পারে বলে মনে হয় আপনার? কতটুকু ভালো হতে পারে এটা সেই অর্থে বলাটা মুশকিল। আমরা যেটা আলোচনা করতে পারি যে চ্যালেঞ্জগুলো কী ধরনের এবং ওখানে মোকাবেলা করতে হলে কি কি করা দরকার এবং এই মোকাবেলার উদ্যোগে কোথায় কোথায় দুর্বলতা বা ঘাটতি আছে, আলোচনাটা এইভাবে হওয়া দরকার। কারণ এটা আমার মনে হয় না এটা কারো পক্ষে সম্ভব এক ধরনের ভবিষ্যৎবাণী করার চেষ্টা করা আর কি। কারণ অনেকগুলো অনিশ্চিত ফ্যাক্টর আছে। সার্বিকভাবে আমাদের অর্থনীতির একটা তো বাস্তবতা আছে, একমাত্রিক বাস্তবতা এখানে বলা যাচ্ছে না। যেমন বললেন যে কিছু সূচক তো ভালো, রপ্তানি, রেমিটেন্সের ইনফ্লো এগুলো তো ভালো, কিন্তু তার আবার ডলারের মূল্যমান দেখছি যে সেটার প্রতিফলন নাই, বরঞ্চ আরও বেড়েছে। অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষের যে প্রাত্যহিক জীবনমান পর্যায়ে সেখানে দেখছি যে সেই মূল্যস্ফীতির যে ধাক্কাটা, ওটা যেমন একটা এখনও প্রচণ্ড একটা ধাক্কা হিসেবে অনুভূত হচ্ছে। একই সাথে আরেকটা বিষয় সত্য যে সামষ্টিক সূচকগুলো একটা কথা বলছে, কিন্তু পরিবার ক্ষেত্রে আয়ের সূচকগুলো কি বলছে। মানে আমাদের মানুষের একদিকে মূল্যস্ফীতি কমাবার চ্যালেঞ্জ, আরেকদিকে চ্যালেঞ্জ হচ্ছে মানুষের পকেটে যেন আয়গুলো ঢুকে। পকেটে যদি পয়সা না থাকে তাহলে দামটাও কমানো দরকার, কিন্তু সেই কম দামেও মানুষ কিনতে তাহলে পারবে না। অ্যাকচুয়ালি এই বাস্তবতা একটা বিরাজ করছে এখানে। খুব তীব্র সংকট যে জায়গাগুলো, সেটা হচ্ছে যে বিনিয়োগ এবং কর্মসংস্থান। এবং এটা কিন্তু অর্থনীতির সূচকের সাথে শুধুমাত্র জড়িত নয়। এই যে বিনিয়োগ বা বিনিয়োগের মাধ্যমে যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, এগুলো কিন্তু নির্ভর করছে যে সামগ্রিক অর্থে যারা বিনিয়োগ করবেন তারা সামগ্রিক পরিবেশকে কিভাবে মূল্যায়ন করছেন, কতটুকু আস্থা পাচ্ছেন। শুধুমাত্র অর্থনীতির সূচকগুলো কিভাবে কাজ করছে তা নয়, সামগ্রিক সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এগুলোর থেকে এক ধরনের অনিশ্চয়তার সূচকটা কতটুকু কমছে। এই যে বিনিয়োগ এবং তার মাধ্যমে কর্মসংস্থানের জায়গায় সেখানে বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রায় 5 মাস পার করে ফেললাম। একটা আকাঙ্ক্ষার জায়গা থেকেই তো আমরা এই অন্তর্বর্তী সরকারের এই সময়ে এসে পৌঁছেছি। সেই আকাঙ্ক্ষা এই 5 মাসে কতটুকু পূরণ হয়েছে বলে স্যার আপনার বিশ্লেষণ বলে? আকাঙ্ক্ষার মাত্রাগুলো অনেকগুলো ছিল। একটা ছিল তো অর্থনৈতিক জীবনে স্বস্তি নিয়ে আসা। এই যে সামষ্টিক সূচক কী কাজ করলো এগুলো নিয়ে তো রিক্সাওয়ালা বা কৃষক বা ওনারা চিন্তা করছেন না। ওনাদের পরিবারের যে অর্থনীতি, সেইখানে এগুলোর প্রতিফলন কদ্দূর হচ্ছে সেটা নিয়ে তারা চিন্তিত। অর্থনৈতিক স্বস্তির জায়গাটা কিন্তু সেইভাবে কমানো যায়নি। এটার নানা কারণ থাকতে পারে। ওই যেটা বললাম, আস্থার জায়গা, আবার হয়তো ওই যে সাপ্লাই চেইন, যেমন একটি বিষয় আছে যে আপনার আমাদের যে সামগ্রিক অর্থে বাজারের উপর এক ধরনের আমরা যেটা বলি অলিগার্কিক নিয়ন্ত্রণ, এই অলিগার্কিক নিয়ন্ত্রণটা কতটুকু ধাক্কা দেওয়া গেছে, নিয়ন্ত্রণ থেকে কতটুকু মুক্ত করা গেছে। এই কাজগুলো করতে গেলে কিন্তু শুধুমাত্র অর্থ উপদেষ্টার কাজ না, এটা সার্বিক অর্থে সরকারের কাজ।
প্রধান উপদেষ্টার কাজ, উপদেষ্টা পরিষদের কাজ। কারণ আপনি প্রশাসন কিভাবে সাজাচ্ছেন, প্রশাসন কতটুকু কথা শুনছে কি শুনছে না, নিরাপত্তার জায়গাগুলো কতটুকু নিশ্চিত হচ্ছে, পুলিশ কতটুকু কার্যকর হচ্ছে কি হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু এখন অর্থনীতি বহির্ভূত সূচকগুলো অর্থনীতির জন্য বড় একটা সমস্যা হিসেবে দাঁড়িয়ে আছে। স্যার, এই যে যে যদি আমরা ওই অর্থে বিশৃঙ্খলাই বলি এই কার্যক্রমগুলোতে, এইগুলো কি আসলে একটা মানে সমাধানের জায়গায় পৌঁছানো যেত বা যায় বলে মনে হয় আপনার? এখানে আমার যেটা বড় একটা অবজারভেশন, যে অন্তর্বর্তীকালীন সরকার আকাঙ্ক্ষাগুলো ধারণ করছেন, বলছেন, কিন্তু বাস্তবায়নের পথ নিয়ে বেছে নিয়েছেন একেবারে গতানুগতিক পথগুলো। তাদের সময়কালে আমলাতান্ত্রিক প্রক্রিয়াগুলো আরও জোরদার হয়েছে। অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারের বড় ধরনের একটা দুর্বলতা বা ঘাটতি দেখছি, তারা এই যে আমলাতান্ত্রিক প্রক্রিয়ার উপর নির্ভরশীলতা তাদের সময়কালে আরও বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। এটা আমি মনে করি একটা, তারা যে আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করার কথা সেটার সাথে একটু সাংঘর্ষিক বলে মনে হয়। স্যার, নির্বাচনী বছরে তো অনিশ্চয়তাটা আরও একটু বাড়ে অন্য সময়ের চেয়ে। আমার চলমান চ্যালেঞ্জের মধ্যে সেটা যদি বাড়ে, তাহলে এটা আমি কিভাবে মোকাবেলা করে সামনে আগাবো? আমি মনে করি যে অর্থনীতির পুনরুদ্ধারের যে কাজটা, এইটা নিবিড়ভাবে আরও জোরালোভাবে করা দরকার। এখানে একটা ঘাটতি বলা যায়, এবং একটু অদ্ভুত ঘাটতি আমি বলবো, যে ব্যক্তি খাত, ব্যবসায়ী মহল, তাদের সাথে কিন্তু যোগাযোগ, তাদের সাথে যে এঙ্গেজমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের সেইটার একটা অনুপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা জানি যে অনেক ব্যবসায়ী এমপি হয়েছিলেন, এমপি ব্যবসায়ী, এগুলো নিয়ে জনমনে অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু সার্বিকভাবে ব্যক্তিখাতের প্রতি একটি নেতিবাচক ধারণা পোষণ করাটা কিন্তু একটা সেহেতু গ্রহণযোগ্য বিষয় নয়। এইখানে এক ধরনের উন্নাসিক একটা ধারণা যদি বজায় থাকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন বা তাদের সাথে তারা যে চিন্তাগুলোর মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে রেখেছেন, সেখানে একটা সার্বিকভাবে ব্যক্তিখাত, আপনার ব্যবসায়ী মহল, এই জগৎটাই হচ্ছে একটা সমস্যা। এই চিন্তাটা কিন্তু একটা তাদের নিজেদের কাজটা সুষ্ঠুভাবে করার পথে অন্তরায়। আমরা প্রথম দিকেই দেখলাম যে খুব তড়িঘড়ি করে বেশ কয়েকটা কমিশন, কমিটি, টাস্কফোর্স ইত্যাদি গঠন করা হলো। আপনার কি মনে হয় যে এগুলো পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদের কার্যকর ভূমিকা যেভাবে রাখা দরকার সেগুলো রাখতে পারছি না? কমিশনটার সাথে এটার কোনো আমি তেমন সম্পর্ক দেখছি না। একটা কাজ হয়েছে, সেটা অ্যাটলিস্ট একটা শ্বেতপত্র তৈরি হয়েছে যে দুর্নীতির মাত্রা কেমন ছিল ইত্যাদি, এগুলো আমরা ভালো করে জেনেছি। কিন্তু মূল চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিটাকে বেগবান করতে হবে। এখানে শুধুমাত্র প্রাকধারণার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখলে সঠিক হবে না। অর্থনীতি বাস্তবতার বাইরে চিন্তার কিছু ধারণা আছে, সেগুলো নিয়ে বেশি দূর নিয়ে ওগুলো চালাচালি করলে হচ্ছে না। এটা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা দুর্বলতা। আপনি কমিশনের কথা বলছিলেন, কমিশনগুলো তো আসলে এই বিষয়টা নিয়ে তেমন ফোকাস ছিল না। আর কমিশনের পুরো কাজটাও আমি যেটা দেখছি, আশা করি তারা শিগগিরই তাদের ফলাফলগুলো দিবেন। কিন্তু কমিশনের আগেই তো অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন প্রশাসন যে জগৎটা, প্রশাসনের বলয়টা আরও অস্থিতিশীল হয়ে গেছে। কমিশন তো কী করবে ওটা পরের দূরের কথা। যেটা বলছিলাম, আমলাতান্ত্রিকতার উপর নির্ভরশীলতা আরও বেড়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা আহতদের তালিকা করতে 5 মাস পরেও যাচাই বাছাইয়ের গল্প শুনছি, কিন্তু বঞ্চিত কর্মকর্তাদের তালিকা খুব দ্রুত বের হয়ে তারা তাদের সুযোগ সুবিধা এই সরকার থেকেই কিন্তু আদায় করে ফেলেছে অলরেডি, পদায়ন ইত্যাদির মাধ্যমে। তো এখানে এই অসঙ্গতিগুলো এখন খুব জোরালোভাবে চোখে পড়ছে। এবং কমিশনেরও যেটা আমি মনে করি যে কমিশন যে আমি বলবো যে সংস্কারের ধারণাগুলো একটা কমিশন তৈরি করছে বটে, বাট এগুলো নিয়ে খোলামেলা আলোচনাটা দরকার।
তো খোলামেলা আলোচনার ঘাটতিটাও কিন্তু খুব দেখা গেছে। এখান থেকে কার্যকর কিছু বের হতে হলে, কারণ এগুলো তো ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। স্যার, এর আগে আপনার সাথে যখন আমি কথা বলেছিলাম, কিছু ইমিডিয়েট অ্যাকশন যেগুলো খুব অল্প সময়ের মধ্যে নেওয়া সম্ভব ছিল, অন্তত সাধারণ মানুষকে মেসেজ দেওয়ার মতো যে আমরা তোমাদের জন্য কাজ করছি, এই 5 মাস পরে এসেও কি আমরা সেই ফিলটাই করছি এখনও, যে সেই অ্যাকশনগুলো নেওয়া হলো কি না? না, তাই তো আমি যে যাচাই বাছাই শব্দগুলো হচ্ছে ওই একই মানসিকতা। যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আমরা জানি যে টিসিবির লাইনগুলো এখন এক ধরনের প্রতীকী হয়ে গেছে, এই মুহূর্তের অর্থনৈতিক কষ্টের প্রতীকী। কিন্তু অনেক সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ আছে, আপনার সেগুলো চালু নেই। এই যে ভাতার বিভিন্ন এবং চালু হলেও সেই সংক্রান্ত তথ্য ইত্যাদি ব্যাপকভাবে কিন্তু প্রচারিত হয়নি। তো এখানে এই 5 মাসের মাথায় অবশ্যই এই যে আপনি যেটা বললেন যে দ্রুত কিছু করা হয়েছে, সেগুলো হচ্ছে যে দৃশ্যমান দুর্নীতির কিছু জায়গা সেখানে অ্যাড্রেস করা হয়েছে, সামষ্টিক সূচকের কিছু, ব্যাংকিং সেক্টরের কিছু কাজ হয়েছে বটে, কিন্তু ডলারের মান তো এখনও সেই অবস্থাতে আছে। এখন মানুষ কিন্তু ব্যাখ্যা শুনতে চাচ্ছে না, মানুষ সমাধান চাচ্ছে। কারণ এই ব্যাখ্যার বিষয়টা মূলত হয়ে যায় আমলাতান্ত্রিক একটা বিষয়। নতুন বছরে নতুন শিক্ষা কার্যক্রম, বই পুস্তক সব মিলে একটা উৎসব প্রতি বছরই আমরা দেখি। এবার একটু ভাটা পড়লো, এইটার আফটার ম্যাথটা বা এইটা হওয়ার কথা ছিল কিনা আপনার পর্যবেক্ষণে? না, এটা ছিল না। এটা অবশ্যই এখানে সুযোগ এসেছিল আরও জোরালোভাবে আরও কিছু করার। এই যে যারা পরিচালনা করছেন, উপদেষ্টা পরিষদে যদি বলি, এক ধরনের সমন্বয়হীনতার কিন্তু একটা বড় বিষয় আছে। তাদের মধ্যে কে কী চাচ্ছে, মানে সেটা নিয়েও কিন্তু এক ধরনের আমাদের বাইরে থেকে আমরা যেটা বুঝি যে পরিষ্কার হচ্ছে না। শিক্ষা নিয়ে আমরা কি চাচ্ছি অ্যাকচুয়ালি? শিক্ষা নিয়ে কি একটা সুষম একটা বাস্তবতা তৈরি করা, নাকি শিক্ষা নিয়ে বৈষম্যের যে বিষয়গুলো এগুলোকে দূর করার একটা বিষয়, নাকি শিক্ষাকে মোর কার্যকর পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো চালু করা? এখানে নানা ধরনের বক্তব্য উপদেষ্টা পরিষদের মধ্যেই বক্তব্য বা দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু পরিবর্তন হয়েছে, যে কারিকুলাম এক ধরনের হচ্ছিল সেটা হচ্ছে না, আবার সিলেবাসে কি ঢুকবে ওগুলো নিয়েও কিছু বিতর্ক ছিল। ঠিক আছে, বুঝতে পারছি এখানে প্রকাশনা নিয়ে কিছু হয়েছে কিনা, প্রকাশক বের করতে, এগুলো নিয়ে মানুষ বেশি চিন্তা রাখবে না যে আজকে পেলাম না 1 মাস পরে পেলাম, এগুলো কিন্তু সেই অর্থে মানুষ এটা নিয়ে নম্বর কাটবে না। এই উপরে মানুষ যেটা নিয়ে চিন্তিত হবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে সচল হলো কিনা। এই সময় যেহেতু নির্বাচনী ডামাডোল থাকবে, রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম অন্যভাবে হয়তো পরিচালিত করবে, স্বাভাবিকভাবেই অর্থনৈতিক চিন্তাটাও মাথায় থাকবে। সবার জায়গা থেকে স্যার দায়িত্বটা কি হওয়া উচিত বলে মনে হয়? দায়িত্ব অ্যাকচুয়ালি প্রত্যেকের উপর বর্তাচ্ছে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই যে সমন্বয়হীনতার যদি কোনো বিষয় থাকে সেগুলো দ্রুত কিভাবে কাটাতে পারবেন, এই প্রশাসনিক বিশৃঙ্খলার জায়গাগুলোকে সেই অর্থে সুনির্দিষ্ট এবং শক্তিশালী উদ্যোগের মাধ্যমে এগুলোকে মোকাবেলা করতে হবে। রাজনৈতিক রোডম্যাপ যেটা নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতির যে উন্নতি করার চেষ্টা, সেই সংক্রান্ত সুনির্দিষ্ট রোডম্যাপগুলো জাতির সামনে পেশ করতে হবে। রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব সেটা হচ্ছে তারও কিন্তু এই যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করতে হবে। কারণ আমরা যেটা জানি যে রাজনীতির অঙ্গন থেকে কিছু অপসংস্কৃতি আমাদের বজায় ছিল এবং এখনও হয়তো আছে। এই যে দখলবাজি, মামলাবাজি বলি, মানুষকে হয়রানি করা, অযৌক্তিকভাবে চাপ তৈরি করা, এক একটা পেশাজীবী সংগঠনগুলো অনৈতিক চাপের একটা বাহন হয়ে উঠছিল। সঠিকভাবে কিছু করতে গেলেই শুধুমাত্র চিন্তা যে আমার লোককে এইখানে দেওয়া হলো, ওই জায়গাগুলো থেকে কিভাবে জাতিকে মুক্তি দিবে, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব। এবং তৃতীয় যে দায়িত্বের কথা বলবো সেটা হচ্ছে নাগরিক সমাজের, যে নতুনভাবেও যদি কেউ চাপিয়ে কিছু দিতে চায় কিছুদিন পারবে, কিন্তু মানুষ একবার জেগে দেখিয়েছে যে এটা তারা আর সহ্য করবে না। স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে,
আমরা এই বিতর্কটা অনেক দিন ধরেই শুনছি যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে। আপনিও বিভিন্ন সময় বলেছেন সংস্কারের জন্য কি পরিমাণ সময় দরকার। প্রফেসর রেহমান সোবহানও 3 বছরের একটা সময়ের কথা বলেছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকার যখন বছর দেড়েকের মধ্যে নির্বাচনের কথা বলে, আমরা মোটামুটি হিসাবটা তখন মেলাতে পারি না। আপনার বিশ্লেষণটা স্যার? সংস্কার না নির্বাচন সম্পূর্ণ একটা বিভ্রান্ত প্রস্তাবনা। সংস্কার বনাম নির্বাচন বলে কিছু নাই। নির্বাচন একটা বিষয়, সংস্কারও একটা বিষয়, দুইটাই সমগুরুত্বপূর্ণ। সময়কালের কথা যেটা বললেন, 1.5 বছর না 2 বছর না 3 বছর, এইটার পুরো বিষয়টা ছিল যে আমি যদি মানুষকে বোঝাতে পারতাম যে আমার এত সময় দরকার এগুলোর জন্য, কিন্তু মানুষকে বোঝাবার সেই ঘাটতিটাই তো তৈরি হয়েছে। এই মুহূর্তের কাজগুলো এবং আগামীকালের কাজগুলোর প্রস্তুতি এগুলো সঠিকভাবে করছি কিনা সেই ব্যাপারে যদি আস্থা তৈরি হতো বা এখনও হয়, তখন কিন্তু এই যে কখন হচ্ছে এটা বড় বিষয় হবে না। নির্বাচন একটা মাইলফলকে আমাদের যেতেই হবে, কারণ ভোটাধিকারের নির্বাসন কিন্তু ছিল স্বৈরশাসনের গত 10-15 বছরের অন্যতম একটা বিষয়, এবং আমাদের মতো দেশে জবাবদিহিতা তৈরির অন্যতম মাধ্যম কিন্তু হচ্ছে নির্বাচন। তো নির্বাচন অবশ্যই প্রয়োজন এবং সঠিক সময়ে, এবং শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকারের বিষয়টা সামগ্রিকভাবে অনুপস্থিত হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকারের আলোচনায়। এটা একটা দুঃখজনক বিষয়, একটা তাদের চিন্তার সক্ষমতার একটা ঘাটতি সেখানে দেখতে পাচ্ছি। সংস্কার বিষয়টাও একটা আমরা মনে হচ্ছে যে একটা ধাঁধা হিসেবে তৈরি করছি। সংস্কারটা কি সংস্কার করব? কিছু সংস্কার তো এখনই করা দরকার। শিক্ষার বইগুলো সময় মতো দেওয়াটা, এটার জন্য কি কমিশনের জন্য ওয়েট করতে হবে? এটা তো হচ্ছে প্রশাসনিক কর্মকাণ্ডের সক্ষমতা নিয়ে আসা। সো সংস্কারটাকে আনপ্যাক করতে হবে। কিছু সংস্কার হচ্ছে মানসিকতা পরিবর্তনের, কিছু সংস্কার হচ্ছে কাঠামোগত আইনগত পরিবর্তনের, আর কিছু সংস্কার হচ্ছে এই মুহূর্তে প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সংস্কার করে ফেলা। সো এই যে বিভিন্ন স্তরে সংস্কার, এই উপলব্ধিটা খুব জরুরি। জুলাই আগস্টের আমি বলবো যে সবচেয়ে বড় একটা যে অর্জন, সেটা হচ্ছে জনপরিসর যেটা আমরা বলি বা পাবলিক ডিসকোর্স, সেটাকে একটা বড় বিষয় হিসেবে সামনে নিয়ে আসা। এই সংস্কার বনাম নির্বাচন, এই সংকীর্ণ ধারণাগুলো এই জনপরিসরের যে ডাইনামিজম, চিন্তার যে সক্ষমতার একটা জায়গায় বাংলাদেশে যাওয়া দরকার, তার থেকে মুক্ত হওয়া দরকার। আমাদের সেই খোলা মনে, শেষ কথা হচ্ছে খোলা মনে কথা বলা দরকার। ভিতরে একটা চিন্তা আর বলছি আরেকটা, এই বাস্তবতা থেকে মুক্ত হওয়া দরকার। স্যার অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।